সিগারেট থেকে শুরু শেষকালে হেরোইন। আমি সিগারেট নিয়ে পোস্ট দেওয়ার পরে একজন আমাকে কমেন্টে এই কথাটা লিখছে, কি রে ভাই তুমি সিগারেট আর বিড়ির পিছে পড়ছো কেন? বুয়েটের মাস্টারি আর ইউটিউবিং করেও সময় কাটতেছে না, নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করে ওই সিগারেট কোম্পানির সমান ট্যাক্স দিও সরকারকে। রিসেন্টলি উ আন্টা ভা মামা গানের মধ্যে আল্লু অর্জুন, ব্যাড বয়ে প্রভাস, কেজিএফ চ্যাপ্টার 2-তে ইয়াশ আর পিকি ব্লাইন্ডার্সে থমাস শেলবি এমনভাবে বিড়ি সিগারেট টানা শুরু করছে যে এইটা দিয়ে অন্তত আপনি বুঝে গেছেন নিচে লেখা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই লেখাটা দিয়ে আপাতত আর কোনো কাজ হইতেছে না। আপনি বর্তমান সময়ে অ্যাটলিস্ট কোনোদিন টিভিতে সিগারেটের কোনো বিজ্ঞাপন দেখবেন না, কিন্তু তারপরেও মানুষ কেন সিগারেট ধুমসে খায়? আর আসলেই বাংলাদেশ সরকার বিড়ি সিগারেটের টাকা দিয়ে চলে কিনা, এই পুরো ব্যাপারটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওতে সুখটান দেওয়া যাক। বাংলাদেশে বিড়ি আর সিগারেটের ব্যবসাটা বোঝার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এই ব্যবসাটা বাংলাদেশে আসলে কারা করে। এখানে দুইটা কোম্পানি আছে। নাম্বার 1 ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরা পুরো ইন্ডাস্ট্রির দিক থেকে প্রায় 66.6% ইন্ডাস্ট্রি ওদের দখলে রাখছে। আরেকটা হচ্ছে আকিজ গ্রুপের আন্ডারে ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ, ওরা সিগারেটের মার্কেটের 20.5% দখলে নিছে। আবার 2018 সালে জাপান টোবাকো ইন্টারন্যাশনাল বা জেটিআই, ওরা আকিজ গ্রুপকে অ্যাকোয়ার করে ফেলছে। সো এখন মেজর দুইজন প্লেয়ার হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাট এবং জেটিআই বা জাপান টোবাকো ইন্টারন্যাশনাল। এরা দুইজনই কিন্তু হইতেছে বিদেশি। এছাড়াও আমাদের দেশি কিছু কোম্পানি আছে, যেমন আবুল খায়ের লিফ টোবাকো, আলফা টোবাকো কোম্পানি, এইরকম আরো অনেকগুলা। 2018 সালে বাংলাদেশে প্রায় 91.6 বিলিয়ন সিগারেট বিক্রি হয়েছিল। এটা ইনসেইন রকমের বেশি। এইগুলা ছাড়াও বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি শুরু হয়েছিল এই বিড়ির ব্যবসা দ্বারা। কয়েকদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটা জুস তৈরির কারখানার মধ্যে আগুন লাগছিল না, ওই কারখানাটার মালিক কিন্তু ছিল সজীব গ্রুপ। এই সজীব গ্রুপের ব্যবসার শুরুটা হয়েছিল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে, আর ব্যবসাটা ছিল বিড়ির ব্যবসা, নাম ছিল আজিজ বিড়ি। এইটা ছাড়াও আপনি যদি একটু উত্তরবঙ্গের দিকে আসেন, যেমন নওগাঁ যে শহরটা আছে, ওইখানের অনেক উন্নয়নমূলক কাজের মধ্যে গাজা মহলের একটা অন্যতম অবদান আছে। ওইখানকার মসজিদ, মন্দির, সেতু কিংবা এই ধরনের আরো স্থাপনা নির্মাণে গাজা সোসাইটি অনেক অবদান রাখছে। এই গাজা সোসাইটির জন্মটা কিন্তু নওগাঁ হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তখনকার সময় ওই জায়গায় বাণিজ্যিকভাবে গাজা চাষের একটা প্রচলন ছিল, সরকারও ওইখানে পৃষ্ঠপোষকতা করত। 7,000-এরও বেশি চাষি মিলা 10,000 হেক্টর জমিতে তারা গাজা চাষ করত। কিন্তু সমস্যাটা হইতেছে স্বাধীনতার পরে 1974 সালে জেনেভা কনভেনশনে বাংলাদেশ মাদকদ্রব্য বিরোধী একটা চুক্তিতে স্বাক্ষর করে। 1987 সালে আমাদের দেশে গাঁজা চাষ নিষিদ্ধ করা হয়, ফলে ওইখানকার গাঁজা চাষিরা কিন্তু বেশ বিপদে পড়ে। পরবর্তীতে ওরা ধান, সরিষা, সবজি এইসব জিনিস চাষ করা শুরু করে। এইটা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি গাজার নৌকা পাহাড়তলি যায়। এই গানটাতে গাজার নৌকাকে যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়তলিতে পাঠানো হইতেছে, এর চাইতে এটাকে যদি উত্তরবঙ্গের দিকে পাঠানো হইতো, সেই গানের লিরিক্স অনেক বেশি যুক্তিযুক্ত হইতো। ব্যাপার না, আপাতত মাইনা নিতেছি আমরা। উত্তরবঙ্গে যে তামাক চাষ অনেক বেশি জনপ্রিয় ছিল, এটা আমাকে একজন কমেন্টের মধ্যে জানাইছেন। রংপুরের মতন জায়গায় আজকে থেকে 20 থেকে 30 বছর আগেও মানুষজন তাদের বাড়ি ঘর, ভিটামাটি, স্বর্ণালঙ্কার এইসব বিক্রি করে দেয়া ওরা বিড়ির নাম্বার কিনতো। বিড়ির নাম্বার মানে হইতেছে এটা এক ধরনের দলিল, যেটা আপনাকে নির্ধারণ করাই দিবে কে ফ্যাক্টরিতে কতটুকু বিড়ি বানাবে। অ্যাকচুয়ালি বিড়িটা বিড়ির মালিকেরই থাকবে, বিনিময়ে যারা এই বিড়ি বানাইতেছে বা বিড়ির কারিগর যারা, ওদেরকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। সো বুঝেন ওইটা তখনকার সময় কতটা লুক্রেটিভ একটা জিনিস ছিল যে মানুষজন এইটাতে হেভি পরিমাণে ইনভেস্ট করতো। আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ব্যাট বা ব্রিটিশ আমেরিকান টোবাকো কেন বাংলাদেশে এত বেশি পরিমাণে জনপ্রিয়। দেখেন, বাংলাদেশে 4টা ক্যাটাগরির সিগারেট আছে। একটা হইতেছে একদম লো টায়ারে, যেখানে 10 শলাকা বা 10টা সিগারেটের দাম পড়বে 39 টাকা। এই টায়ারের মধ্যে কোন সিগারেটগুলো আছে? শেক, লাল শেক, যেটা লাল শাক ডাকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বিড়ি খাই না, বাট রিসার্চ খুব ভালো মতন করছি। পাইলট আছে, হলিউড আছে। এর পরের টায়ারটা হচ্ছে মিড টায়ার, যেখানে আপনি 10টা সিগারেট পাবেন 63 টাকা। এর মধ্যে এখন আছে ডার্বি, রয়্যাল, নেভি, স্টার, আর একটা পপুলার ব্র্যান্ড হচ্ছে এলডি। এরপরে হইতেছে হাই টায়ার সিগারেট, যেখানে 10টা সিগারেটের দাম 102 টাকা। এখানে আছে গোল্ড লিফ,
লাকি স্ট্রাইকের মতন সিগারেটের ব্র্যান্ড। আর একদম সবচেয়ে উপরে হইতেছে প্রিমিয়াম টায়ার, ওইখানে 10টা সিগারেটের দাম 135 টাকা। এই টায়ারে আপনি পাবেন বেনসন কিংবা মালবোরোর মতন সিগারেট। ব্যাটের সবচেয়ে বড় সুবিধা হইতেছে ওরা এই 4 টায়ারের মধ্যে প্রত্যেকটা টায়ারে ওদের সিগারেটের ব্র্যান্ড রাখছে। আপনি এখন যে ব্র্যান্ডগুলো দেখতেছেন, আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা টায়ার আমি যে ব্র্যান্ডগুলোর নাম বলছি কোনো না কোনো ব্র্যান্ড এই ব্যাটের আন্ডারে পড়ে। সো ওদের ব্র্যান্ড রিকগনিশনটা সব ধরনের মানুষের কাছে আছে, এই কারণে ওরা অনেক বেশি পপুলার। দ্বিতীয় কারণ, ব্যাট একটা ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ পাওয়া গেছে। ওরা অনেক পুরাতন আমল থেকে কিন্তু কাজ করতেছে বাংলাদেশে। ওরা 110 বছর আগে ইম্পেরিয়াল টোবাকো নামে এই দেশে যাত্রা শুরু করে। ওদের ফার্স্ট সেল ডিপো ওরা ঢাকার আরমানিটোলাতে স্থাপন করছিল। এরপরে কি হইল, 1947 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে যায় তখন পাকিস্তান টোবাকো কোম্পানি স্টাবলিশ করা হয়। ওদের প্রথম ফ্যাক্টরি চট্টগ্রামের ফৌজদার হাটের মধ্যে ওরা স্থাপন করছিল। আর 1965-তে পাকিস্তান টোবাকোর দ্বিতীয় ফ্যাক্টরিটা ওরা স্থাপন করে ঢাকার মহাখালীতে। বাংলাদেশ যখন স্বাধীনতা পায় তখন এই কোম্পানিটার নাম হয়ে যায় বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড। কিন্তু তারপরে 1998 সালে এই কোম্পানিটা ওদের ব্র্যান্ড আইডেন্টিটি পুরাটা চেঞ্জ করে নাম হয় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ বা ব্যাট বি বা ব্যাট বাংলাদেশ। নিয়মিত সিগারেট খায় এমন যে কোনো মানুষের সাথে আপনি যদি কথা বলেন, ওরা আপনাকে বলবে ওরা প্রথম যেই সিগারেটটা ধরছিল ওই ব্র্যান্ডের সিগারেট ছাড়া অন্য কোনো সিগারেট খাইতে ওরা তেমন একটা শান্তি পায় না। সো ব্যাট বাংলাদেশ যেহেতু বাংলাদেশে অনেক আগে থেকে ডিল করে, বেশিরভাগ মানুষ যখন নতুন সিগারেট ধরছে ওরা ব্যাটেরই কোনো একটা সিগারেট ধরছে এবং ওইটা এখন ওরা আর চেঞ্জ করতে চায় না। 4 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটার ব্যাপারে একদম কংক্রিট কোনো রেফারেন্স নাই, বাট এটা বলা হয়ে থাকে ব্যাটের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অর্থাৎ কতটা ছড়ায় যেতে পারতেছে ওদের প্রোডাক্টগুলা, সেটা অনেক বেশি স্ট্রং। ইভেন বলা হয় গ্রামীণ ফোন এবং ইউনিলিভারের চেয়ে ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অনেক বেশি পরিমাণে শক্তিশালী। গ্রামে গঞ্জে গেলে আপনি ব্যাটের যে কোনো একটা ব্র্যান্ডের সিগারেট হয়তো পাইতে পারেন, কিন্তু জেটিআই বা জাপান টোবাকো ইন্টারন্যাশনালের কোনো সিগারেট আপনি কিন্তু গ্রামে গঞ্জে গেলে হয়তো পাবেন না, সেটা শুধুমাত্র শহরের মধ্যে অ্যাভেলেবল। সো যিনি বেনসন খান উনি ঢাকায় থাকলে যে সার্ভিসটা পাইতেছেন, একটা গ্রামে গঞ্জের দোকানের টঙের মধ্যেও সেই সার্ভিসটাই পাইতেছেন, ওইখানে গেলে উনি বেনসন পাইতেছেন। এইটা ব্যাটের পপুলারিটির অনেক বড় একটা কারণ। রিসেন্টলি ডেইলি স্টারে একটা প্রতিবেদন ছাপানো হয় যেখানে বলা হয় জাপান টোবাকো ইন্টারন্যাশনাল বা জেটিআই ব্যাট বাংলাদেশের বিরুদ্ধে একটা অভিযোগ আনছে, যেটাকে বলা হয় অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস। সোজা কথায় বললে ওরা অভিযোগটা করতেছে ব্যাট নাকি যায় সিগারেট যারা বিক্রি করে ওদের কাছে বলে তুমি যদি আমাদের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট তোমার এখানে রাখো তাইলে আমরা আমাদের প্রোডাক্ট তোমার কাছে দিব না। এখন বেচারা যে সিগারেট বেচে ও তো ব্যাটের যে সিগারেট ব্র্যান্ডগুলো তো অনেক পপুলার, ও তো এগুলা ছাড়া চলতে পারবে না। তো এইভাবে অন্য ব্র্যান্ডের সিগারেট না বলতে দেওয়াটাকে অ্যান্টি কম্পিটিটিভ একটা প্র্যাকটিসের মধ্যে আনা হয়েছে এবং জেটিআই এইটা নিয়ে ব্যাটের বিরুদ্ধে কমপ্লেইন করছে। এখন প্রশ্ন আসে বাংলাদেশের করের মধ্যে এই সিগারেট কোম্পানিগুলোর অবদান আসলে কতটুকু। এইটা আসলে সত্যি কথা, বাংলাদেশের ইন্টারনাল যে রেভিনিউটা আসে ওইখানে 13 থেকে 14% আয় আসে এই তামাক কোম্পানিগুলোর কাছ থেকে। ইভেন শুধুমাত্র ব্যাট নিজেই প্রায় 10%-এর মতন কন্ট্রিবিউট করে। সো ধরেন একটা সিঙ্গেল সিগারেটের শলাকার দাম যদি হয় 13.5 টাকা, আপনি যদি 15% ভ্যাট ধরেন আর 66% সাপ্লিমেন্টারি ডিউটি ধরেন তাইলে হয় 10.8 টাকা। এই টাকাটা কিন্তু সরাসরি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায়। এছাড়াও সিগারেটের ট্যাক্সের একটা স্পেশাল নিয়ম আছে। সিগারেটের কিন্তু ট্যাক্স কাটা হয় যখন সিগারেটটা কেউ কিনে তখন না, যখন সিগারেটটা ফ্যাক্টরি থেকে বের হইতেছে ঠিক ওই টাইমেই কিন্তু সিগারেটের ট্যাক্স কাটা হয়ে যায় এবং এই পুরো জিনিসটা হাইলি মনিটর করা হয়। 2020-21 অর্থ বছরে ব্যাট কিন্তু বাংলাদেশের ইনকাম ট্যাক্স বা আয়কর এবং ভ্যাট এই দুই জায়গাতেই হাইয়েস্ট কন্ট্রিবিউটর বা সবচেয়ে বেশি অবদান রাখছে। ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি এই দুই ক্ষেত্রেই এই কোম্পানি সরকারের কাছে প্রায় 25,000 কোটি টাকা দিছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে এই কোম্পানিগুলো যেহেতু দেশের অর্থনীতিতে এত বেশি পরিমাণে অবদান রাখতেছে তাইলে তো ওরা খুব ভালো কাজই করতেছে, কিন্তু একটু ভিন্নভাবে আপনি যদি চিন্তা করেন এই সিগারেটের কিছু হেলথ কস্ট আছে। যেমন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি তাদের একটা স্টাডির মধ্যে দেখাইছে বাংলাদেশে 2018 সালে প্রায় 1,26,000 জন মানুষ মারা গেছে শুধুমাত্র এই তামাকের কারণে, যেটা পুরা দেশের মোট মৃত্যুর প্রায় 13.5%। প্রায় 15 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ এখন এই তামাক সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগতেছে বাংলাদেশে। সেকেন্ড হ্যান্ড স্মোকিং বা আমি স্মোক করতেছি আমার পাশে একটা বাচ্চা বসে আছে, এইরকম কেসে প্রায় 61,000-এরও বেশি বাচ্চা যাদের বয়স 15-র চেয়ে কম ওরা বিভিন্ন রোগে ভুগতেছে। সো আপনি যদি বার্ষিক প্রোডাক্টিভিটি লস, এই ধরনের বিভিন্ন মৃত্যু, এই সব কিছুকে বিবেচনায় আনেন তাইলে এই টোটাল ক্ষতির পরিমাণ দাঁড়ায় বাংলাদেশি টাকায় প্রায় 221.7 বিলিয়ন বা 22,170 কোটি টাকা। সো এইটার টোটাল অ্যানুয়াল
অ্যানুয়াল ইকোনমিক কস্ট যদি আপনি চিন্তা করেন সেটা দাঁড়ায় প্রায় 305.6 বিলিয়ন টাকা, যেটা 2017-18তে আমাদের জিডিপির প্রায় 1.4%। আর 2016-17 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে এই টোবাকো কোম্পানিগুলোর যে অবদান সেটা যদি আপনি হিসাব করেন সেটা দাঁড়ায় 229.1 বিলিয়ন টাকা। সো ওরা ক্ষতি করতেছে 305.6 বিলিয়ন, অবদান রাখতেছে 229.1 বিলিয়ন। ওরা এখনো 76.5 বিলিয়ন টাকার একটা নেট লস কিন্তু আমাদের দেশের মধ্যে দিতেছে। সো পুরা অর্থনীতি নিয়ে যদি আপনি বিবেচনা করেন তাইলে দেখবেন এই টোবাকো কোম্পানিগুলা মনে হইতে পারে আমাদের দেশের জন্য অনেক ইকোনমিক অবদান রাখতেছে, কিন্তু আসলে ওরা আমাদের নেট ইকোনমিক বা অর্থনৈতিক একটা ক্ষতি সাধন করতেছে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যদি এতটাই ক্ষতি সাধন হয় তাইলে বাংলাদেশে কেন সিগারেটের ব্যবসাটা বন্ধ হইতেছে না? তার এক নম্বর কারণ বাংলাদেশে সিগারেটের দাম অনেক কম। এইখানে 20টা মালবোরো সিগারেটের দাম মাত্র 300 টাকা, যেখানে আপনি যদি অস্ট্রেলিয়াতে যান এটার দাম পড়বে প্রায় 2133 টাকা, ইসরায়েলে এটার দাম পড়বে 9300 টাকা, সৌদি আরবে এটার দাম 642 টাকা। সিগারেটের কম দামের দিক থেকে বাংলাদেশ 35টা এশিয়ান কান্ট্রির মধ্যে 19 নম্বরে আছে। এখানে যে যত উপরে থাকবে তার দেশে সিগারেটের দাম তত কম। 2 নম্বর রিজন, বাংলাদেশের সিগারেটের যে প্যাকেজিংটা হয় ওইটা প্লেন প্যাকেজিং হয় না। প্লেন প্যাকেজিং মানে হইতেছে সিগারেটের মধ্যে কোনো রং থাকবে না, কোনো ব্র্যান্ডের সিল থাকবে না, সিম্পলি ওই সিগারেটের একটা নাম লেখা থাকবে, নিচে ওয়ার্নিং দেওয়া থাকবে, এই পর্যন্তই শেষ। এই জিনিসটাকে বলা হয় প্লেন প্যাকেজিং এবং এইটা বিশ্বের 21টা দেশে এখন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সিগারেট কোম্পানিগুলো এইটা দাবি করে যদি আমি প্লেন প্যাকেজিং করি তাইলে তো আমার ব্র্যান্ড আইডেন্টিটি চুরি করে ফেলতে পারে এবং আমার ব্র্যান্ডের নাম দিয়ে বিভিন্ন অবৈধ সিগারেট বিক্রি করতে পারে। বাংলাদেশে কিন্তু অনেক অবৈধ সিগারেট বিক্রি হয়, এই কথাটা সত্যি। এবং সিগারেট যদি অবৈধভাবে ব্ল্যাক মার্কেটে বিক্রি হয় সরকার কিন্তু একটা বড় অঙ্কের ট্যাক্স হারাবে, কারণ ব্ল্যাক মার্কেটে যারা বিক্রি করবে ওরা তো আর সরকারকে ট্যাক্স দিবে না। কিন্তু এইটারও সলিউশন ছিল, আপনি যদি কোনো কিউআর কোড ইউজ করেন, কোনো ইউনিক স্টিকার ইউজ করেন যেটা দিয়ে বোঝা যাবে এইটাই আপনার ব্র্যান্ডের সিগারেট, তাইলে কিন্তু প্লেন প্যাকেজিং করেও আপনি সিগারেটকে ব্র্যান্ড করতে পারবেন, এইটার কোনো সমস্যা হইতো না। 3 নাম্বার কারণ, সিগারেটের প্যাকেটের 75% অংশে কিন্তু ওই হেলথ ওয়ার্নিং, আপনি যেরকম বিদঘুটে সব ছবি দেখেন ওই হেলথ ওয়ার্নিং গুলা কিন্তু থাকা লাগে, কিন্তু বাংলাদেশের সিগারেটের প্যাকেটে কিন্তু এটা 75% না, দেখবেন মাত্র অর্ধেক, অর্থাৎ 50%-এর মধ্যে এটা থাকে। সো এটা কেন ওরা করে? এইখানেও একই লজিক, যদি আপনি ব্র্যান্ডিং এর পোর্শন কমায় দেন ওরা লজিক দিতেছে ব্র্যান্ডিংটা ঠিক মতন হয় না এবং এই কারণে অবৈধ সিগারেটের বিক্রি বাইরে যেতে পারে। 4 নাম্বার পয়েন্ট, সিঙ্গেল শলাকা হিসেবে অর্থাৎ একটা সিগারেট বা 2টা সিগারেট হিসেবে সিগারেট বিক্রিটা বন্ধ করা উচিত। তার কারণ আপনি যদি শলাকা হিসেবে এই সিগারেট বেচেন তাইলে কিন্তু আপনি ওই প্যাকেটের গায়ের মধ্যে কোনো ওয়ার্নিং দিলেন না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বললেন, ওইটা বইলা কোনো লাভ নাই। শলাকা সে নিয়ে সে যেমনে মন চায় তেমনে খাবে, কিন্তু এইটাও ওরা করতে নিষেধ করতেছে। তার কারণ এইভাবে শলাকা হিসেবে বিক্রি করতে না দিলে যারা রিটেইল সেলার আছে একদম গ্রামে গঞ্জে কম দামে যারা সিগারেট বেচে ওরা তো প্যাকেট ডিরেক্টলি বিক্রি করতে পারবে না, এত টাকাও মানুষের নাই। সো সিঙ্গেল শলাকা বিক্রি না করলে ওদের বিক্রি বন্ধ হয়ে যাবে এবং অবৈধভাবে সিগারেটের বিক্রি বাইরে যাবে। সো দুইটারই পক্ষে বিপক্ষে লজিক আছে, কিন্তু এইখানে যদি সঠিকভাবে রেগুলেশনের আওতায় সবকিছুকে আনা যায় পুরো ব্যাপারটাকে আরো বেশি পরিমাণে কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সিগারেটের ব্র্যান্ডিং অনেক সময় ইতিহাসে অনেক ভালোভাবে করা হয়েছে। যেমন 20 শতাব্দীর একদম শুরুর দিকে যখন ফার্স্ট ওয়েভ ফেমিনিজম আসছিল ইউনাইটেড স্টেটসে, তখন নারীদের সিগারেট খাওয়া নিয়ে একটা বিশাল ক্যাম্পেইন চালানো হয়েছিল, ওইটার নাম হচ্ছে টর্চেস অফ ফ্রিডম। তখন নারীদের সিগারেট খাওয়াকে দেখানো হইতো পুরুষদের সমান হওয়ার একটা সিম্বল হিসেবে। এটা বলা হইতো যে তোমরা যদি সিগারেট খায় দেখাইতে পারো তোমরা পুরুষদের সমান হয়ে গেছো। সাইকো অ্যানালিস্ট এ ব্রিল এই টার্মটা প্রথম ইউজ করেন এবং এডওয়ার্ড বার্নিস উনি নারীদেরকে প্রকাশ্যে পাবলিকে ধূমপান করার জন্য অনেক বেশি পরিমাণে উৎসাহিত করেন। সিগারেট কোম্পানিগুলো তখন খুব ভালো মতন বুঝতে পারছিল এই নারীদেরকে যদি ধূমপানে উৎসাহিত করা যায় তাইলে একটা বিশাল মার্কেট ওরা পাবে, যেই মার্কেটটা এতদিন পর্যন্ত মিসিং ছিল। আপনারা কিন্তু মির্জাপুর সিরিজে যখন ওই গোলাবারুদের কারখানার ভিতরে পুরুষদেরকে বাদ দিয়ে শুধুমাত্র নারী এবং শিশুদেরকে কাজের মধ্যে লাগানোর কথা বলা হয়, তখন মেইন রিজন কিন্তু এইটা ছিল নারীরা সিগারেট যেহেতু খায় না, ওরা ফ্যাক্টরির ভিতরে কোনো আগুন লাগানোর সম্ভাবনা নাই এবং গান পাউডার যেহেতু অনেক বেশি থাকে, পুরুষরা যেহেতু বিড়ি আর সিগারেট বেশি খায় ওদের পক্ষে আগুন লাগায় ফেলার সম্ভাব্যতা অনেক বেশি। Do you have a problem with this? Kind of. Is it because I am a girl? Huh? I don't know. I mean, लड़की स्मोक कर रही है तो देख के थोड़ा तो बुरा लग ही रहा होगा. ऐसा कुछ नहीं है. I just have a problem with smoke. That's it. लड़की करे तो ठीक है, लड़की करे तो चलो थोड़ा सा तो जज कर ही लेते हैं, थोड़ा सा. Is that why you smoke? लड़कों की बराबरी करने के लिए. Excuse me?
সো সিগারেটের পুরো জিনিসটা অনেক ভজকট পাকানো একটা জিনিস। আশা করি আমি কিছুটা হইলেও পুরো সিগারেট মার্কেটটা সম্পর্কে একটা বিন্দু মাত্র আইডিয়া আপনাদেরকে দিতে পারছি। আর এইটা কোনোভাবেই সম্ভব হইতো না যদি আমাকে রিসার্চে একজন মানুষ সাহায্য না করতো। সেই আননোন পার্সনকে অনেক অনেক বেশি পরিমাণে ধন্যবাদ। আর আপনারা আজকে সিগারেটের পুরো সিনারিওটা যেভাবে দেখতে পাইছেন, এটা পুরোপুরি ফিল্ড লেভেলের একটা চিত্র, যেটা আপনি সচরাচর এখন পর্যন্ত হয়তো মিডিয়াতে শুনেন নাই বা দেখেন নাই। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, কিন্তু এইবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা আলাদা ভিডিও হয়তো বা দিতে পারি, যেটা 21শে ফেব্রুয়ারির আগের দিনই পাবলিশড হবে আশা করি। তো সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কাট।